পুজো এসে গেলেও শরতের দেখা নেই, বরং কলকাতায় মারাত্মক হিউমিডিটি, যাকে বলে একেবারে প্যাচ প্যাচে গরম। এমন সময় মহালয়ার কদিন আগে হঠাৎ ফোনটা এলো। আমার দুই বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মী অভিষেক আর মনিকা আমায় চেপে ধরে বলল, দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমার কাছে অনেকটা পাশের পাড়ার মতো। কাজে এবং অকাজে কতবার যে গিয়েছি তার ইয়ত্তা নেই। বন্ধুদের ডাক ফেরাতে পারলাম না। অগত্যা টান দিয়ে খাটের তলা থেকে ট্রলি ব্যাগটা বার করলাম। এই ট্রিপে আর রুকস্যাক নেওয়ার দরকার নেই। বাড়ির সব দিক ম্যানেজ করে দিন কয়েকের জন্য জামা কাপড় গুছিয়ে নিলাম পটাপট, আর নিয়ে নিলাম ক্যামেরার ব্যাকপ্যাকটাও। ও হ্যাঁ, ভাবছেন টিকিটের কি হলো? তাই তো, টিকিট ম্যানেজ হলো গরিব রথে। রাত 9:40 কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন। সন্ধ্যায় হেলতে দুলতে বিধাননগর স্টেশনে গিয়ে চা পান করে একটা ক্যাবে চেপে বসলাম। ক্যাব আমাকে পৌঁছে দিল কলকাতা স্টেশনের দোর গোড়ায়। আর এখান থেকেই শুরু হয়ে গেল এবার পুজোয় জমজমাট দার্জিলিং সিরিজ। নতুন গল্প, নতুন জার্নি। আমার সাথে আপনারাও এই গল্পের এক একটি চরিত্র হয়ে উঠতে পারেন, অথবা গল্প শুনতে শুনতে হয়ে উঠতে পারেন আমার সফর সঙ্গী। হ্যালো 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 বন্ধুরা, আরেকটা সফরে শুরু করছি। যদিও এই সফরে আমার সঙ্গে আমার পার্টনার এবং জুনিয়র চিনু নেই। এটা সম্পূর্ণ বন্ধুদের ডাকে যাওয়া, এবং কোথায় যাচ্ছি সবই জেনে গিয়েছেন। আর ধরবো হচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি ধরবো হচ্ছে গরিব রথ। গরিব রথ কেন? তার কারণ আর কোনো ট্রেনের টিকিট নেই। এই ট্রেনটা বেশি দিন হয়নি চালু করেছে। গরিব রথটা বন্ধ করে দিয়েছিল কোভিডের সময় থেকে, তারপরে আবার চালু করেছে কলকাতা স্টেশন থেকে। সপ্তাহে 2 দিন ছাড়ে এখান থেকে। আজকের ট্রেনটা মানে যেটা বৃহস্পতিবার ছাড়ে, এই ট্রেনটা বেসিক্যালি গুয়াহাটি হয়ে ডিব্রুগড় যায়। আরেকটা ট্রেন যেটা রোববার ছাড়ে সেটা যায় সরাসরি আগরতলা, সেটাও এনজিপি হয়েই যায়। আর আজকে এত হিউমিডিটি না, মানে এত ঘামছি যে বলার না, মারাত্মক হিউমিডিটি এখন। 1854 সালে তৈরি হয়েছিল হাওড়া স্টেশন। এরপর হুগলি নদীর ওপর হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর 1874 সালে হাওড়া স্টেশনকে নতুন করে সাজানো হয়। তখন ভারতে ছিল ব্রিটিশ রাজ। হাওড়া শিয়ালদা রেল টার্মিনাল তো হলো, গঙ্গা দিয়ে প্রচুর জলও গড়ালো। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ল জনসংখ্যা, চাপ বাড়ল হাওড়া ও শিয়ালদা স্টেশনের ওপর। সে সময় চিতপুর রেলইয়ার্ডে ওয়াগন ভর্তি করে আসত কয়লা। চিতপুর স্টেশন ছিলই। হাওড়ার উপর চাপ কমাতে বিকল্প হিসেবে নতুন টার্মিনাল গড়ে তোলা হলো শালিমার, সাঁতরাগাছি ও ডানকুনিতে। আর এদিকে শিয়ালদার উপর চাপ কমাতে চিতপুরে তৈরি হলো নতুন টার্মিনাল, যার পোশাকি নাম দেওয়া হলো কলকাতা স্টেশন। 2006 সালে এই টার্মিনাল তার যাত্রা শুরু করে। আর এই ট্রিপটা না একদম সাডেনলি আচমকা ঠিক হয়েছে। যাওয়া খুব একটু চাপের ছিল, সব দিক বজায় রেখে তো আমাকে চলতে হয়। বাড়িতে অনেক কাজ থাকে, নিজস্ব কাজ আছে। তারপরে আমি একটা অন্যরকম সিচুয়েশনের সঙ্গে লড়াই করছি, আপনারা জানেন যারা আমার পুরনো দর্শক। ফলে সেই সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোল করে সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রেখে আমাকে কটা দিন ম্যানেজ করতে হয়েছে। আশা করছি এই ট্রিপটাও আনন্দদায়ক হবে এবং আপনারাও যথারীতি আমার কন্টেন্ট দেখে আনন্দ পাবেন। তাহলে শুরু করছি সফর। দেখা যাক কিসমত মে ক্যা লিখা হয়, কপালে যা আছে তা তো হবে। ফলে চলুন কথা না বাড়িয়ে এবার স্টেশনের ভেতরে ঢুকি, কারণ আমার ট্রেন ছাড়ার টাইম হয়ে এসছে। 9টা বেজে গিয়েছে। 9:40 আমাদের গরিব রথ এখান থেকে ছাড়বে। 4 নম্বরে দিয়েছে ট্রেন গরিব রথ। ঘামছি দেখেছেন, কাঁধে তোয়ালে ফেলে রাখতে হচ্ছে, এত হিউমিডিটি আছে। আমার কাঁধে দেখুন তোয়ালে, টপ টপ করে ঘাম পড়ছে। এই আমাদের ট্রেন গরিব রথ, গরিবের রথ। এবার চড়ে বসি। এটা যদিও গুয়াহাটি হয়ে ডিব্রুগড় যায় ভায়া এনজিপি তো যাবেই। এবার কোচ নাম্বার দেখে তারপরে উঠি, তারপর দেখা যাবে, বাকি কথা যেতে যেতে হবে।
G5 এসে গেছি, এবার উঠি। অ্যাকচুয়ালি ইকোনমি এসির কম্পার্টমেন্টগুলোকে দিয়ে গরিবরথ করেছে, একটু স্পেস কম, কিন্তু ঠিক আছে, কমফোর্টেবলি বসা যায়। ইকোনমি এসির যে কম্পার্টমেন্টগুলো সেগুলোকেই গরিবরথের কোচ হিসেবে ব্যবহার করছে। তো আয়না দিয়েছে, রিডিং লাইট দিয়েছে, মোবাইল প্লাগ রয়েছে। স্পেস বলতে এই স্পেসটা একটু ছোট, একজনের শোয়ার মতো করে করেছে, ছোট স্পেস। এই হচ্ছে বার্থের লেন্থ। ইকোনমিক্সের এই বসলে দুজনের হাঁটু লেগে যাওয়ার একটা চান্স থাকে, ছোট, মাঝখানে স্পেসটা ছোট। বার্থের সংখ্যা বাড়িয়েছে, স্পেস ছোট করে আর কি। যাই হোক, সাধারণ মানুষের বাতানুকূল শ্রেণীতে যাওয়ার তবু একটা উপায় আর কি। আর এই সাইডের বার্থগুলো, সাইড আপার লোয়ারগুলো এইভাবে করে দিয়েছে। বটল হোল্ডারটাকে একটু অন্যরকম কায়দা করেছে, এই যে উপর দিকে তুলে দিলে এই বটল হোল্ডার হয়ে গেল, আবার এই পুশ করে দিলাম, বন্ধ হয়ে গেল। 5 মিনিট লেট, ট্রেন ছেড়ে দিয়েছে যদিও। গন্তব্যের দিকে আবার রওনা দিই। চলুন যাওয়া যাক গরিবরথের সফরে। স্লাইডিং ডোর করেছে এরকম, এই স্লাইডিং ডোর। টয়লেট, আয়না আছে, বেসিন রয়েছে, প্যান, রড, মগ আছে। ঠিক আছে, এমনি আপাতত পরিষ্কারই দেখছি। এদিকের টয়লেটটা আবার অন্যরকম ডোর, এই যে এই দেখুন, কমোড আছে, আয়না আছে, বেসিন আছে, কমোড রয়েছে। ঠিক আছে, পরিষ্কারই। ডোরটা একটু অন্যরকম, স্লাইডিং টাইপের। এই যে ওয়াশ বেসিন, আয়না রয়েছে। ঠিক আছে, জল। আজকে এত গরম যে তোয়ালে ছাড়া থাকা যাচ্ছে না, কাঁধে তোয়ালে ফেলে ফেলে চলছি। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখালাম সেই ছবি। আপাতত রাত্রিবেলা আর কি দেখাবো, ফলে একটু খাওয়া দাওয়া করবো সামান্য, তারপর ঘুম একেবারে সোজা। হয়তো কাল সকালে দেখা হবে, না আর একটু দাঁড়াতে হবে, কারণ ব্যান্ডেল থেকে আমার এক বন্ধু উঠবে। আপাতত তো আমরা আছি দুজন, আমি আর আমার এক সহকর্মী বন্ধু, দীর্ঘদিনের সহকর্মী মনিকা, সাংবাদিক, নিউজ অ্যাঙ্কার। তাকে আপনারা টিভিতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, আমার দীর্ঘদিনের বন্ধু। তো তার সঙ্গে আলাপ করাবো, কারণ রাতের খাবারটা আপাতত ওর হাওয়ালে আছে। রাতে খাবার খাবো, তখন একেবারে খেতে খেতে আলাপ করাবো।
বলেছিলাম যে মনিকার হাওয়ালে রয়েছে রাতের ডিনার। যাই হোক, খাবার ও নিয়ে এসছে সিম্পল খাবার। রাতে ট্রেনের জার্নিতে ভারী খাবার আমি তো প্রেফার করি না, ও তাই বলে আমরা সবসময় চেয়েছি একটু সিম্পল খাবার রাতে, একদম পাতলা রুটি, এই যে আলুর দম, কফি, মিষ্টি আছে প্রচুর যদিও, ফলে এনাফ, কোনো সমস্যা কিছু নেই। এই খেয়ে রাতে একদম ঘুম। দেখো আবহাওয়া তো রুটি আলুর দম মিষ্টি দিয়ে রাতে ডিনার সেরে ফেলি, তারপর আবার কাল সকালে দেখা হবে। ও না, আর একটু থাকতে হবে, কারণ ব্যান্ডেল থেকে আমার এক বন্ধু আছে, ফলে তাকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিতে হবে তো, কারণ অ্যাটলিস্ট ওদের গুঁতো খেয়েই আমার বেরোনো, বুঝতেই পারছেন একা বেরোচ্ছি। সো তাদের ফলে ওর জন্য ওয়েট করছি। যদি ও রাতে খাবার খেয়েই উঠবে বলেছি, যেহেতু 11টা নাগাদ ওর ঢোকার কথা ব্যান্ডেলে, ফলে ও রাতে খাবার একবারে খেয়ে উঠবে। ফলে আমি আর মনিকা এখানে রাতে ডিনারটা ট্রেনে সারবো। রাতে না ডিনারের পরে গরম গরম কফি খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো, এটা আমেজ আছে আসলে। বলে আমি একটু কফির মৌতাত নিই আর ওয়েট করি আমার সেই বন্ধু মানে অভিষেক কখন উঠবে। ব্যান্ডেল ঢুকছে, আমাদের ডিনারও শেষ হয়ে গেল, ফলে শেষ পাতে কফি। অনেক রাত হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। অভিষেক ব্যান্ডেল থেকে উঠেও গেছে, কাল সকালে আপনাদের সঙ্গে দেখা করাবো। এখন এত রাত্রে কাউকে বিরক্ত করা উচিত নয়, অনেক রাত হয়ে গেছে। এই বিছানাও আমার হয়ে গিয়েছে, কামরার সব আলো নেভানো, এই দেখুন সব সহযাত্রীরা ঘুমোচ্ছে, ফলে ক্যামেরা বন্ধ করা উচিত, আলোও বন্ধ করে দেওয়া উচিত, কারো অসুবিধা হোক এটা চাই না। তবে দেখা যাক রাত্রে কেমন ঘুম হয়। বিছানা টিছানা সব হয়ে গিয়েছে, রাতও অনেক হলো, সবাই ঘুমিয়েও পড়েছে কম্পার্টমেন্টে। তবে একটা কথা বলার, যে ইকোনমি ক্যাটাগরির যে সিটগুলো চওড়ায় কিছুটা ছোট, একজন শুয়ে পড়তে পারে একটু রোগাশোকা হলে, তবে একটু ভারী চেয়ারের মানুষ হলে কিন্তু অসুবিধা হবে। এই জায়গাটা যতটুকু গ্যাপ রাখা হয়েছে, যে মানে বার্থের যে সাইজটা রয়েছে চওড়ায় একটু ছোট। যাই হোক, আমার অসুবিধা হবে না, আর মানিয়ে নেওয়া তো জীবনের অঙ্গ, ফলে বাইরে বেরোলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। চলুন শুয়ে পড়া যাক। অনেক দূর এসে পড়েছি, কাটোয়া ফাটোয়া ক্রস করে গেছে, রাত প্রায় 1টা বাজে। আপনারা ভাবছেন যে এতক্ষণ অন্ধকার কি দেখাচ্ছি, অন্ধকারে তো কিছু দেখানোর নেই, আসলে তা না। এতক্ষণ থেকে অন্ধকার দেখানোর সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে যে আওয়াজ আপনারা পাচ্ছিলেন বা এখনও যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আমার সহযাত্রীদের নসিকা গর্জনের আওয়াজ, অর্থাৎ নাক ডাকার আওয়াজ। শুনলে মনে হবে যেন পানিপথের যুদ্ধ লেগে গিয়েছে। আর এই তীব্র নসিকা গর্জনের মাঝে সত্যি বলতে কি আমার ঘুম আসে না, আসছেও না। এমনি তো আমি অনেক রাতে ঘুমোই, ফলে কি করব, এই যা যাত্রা বা এই সফরের এই বিড়ম্বনাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এটা মজার হিসেবেই নেবেন আর কি, কাউকে ব্যঙ্গ করা বা তাচ্ছিল্য করার উদ্দেশ্য এটা নয়। এটাও একটা সফরের অঙ্গ এবং এটাও একটা মজারই ঘটনা আর কি। তীব্র আওয়াজ আসছে চারদিক থেকে, আমার সহযাত্রীদের নাক ডাকার গর্জন। অবস্থা আর কি করি, জেগেই কাটাই, কারণ আলো তো জ্বালানো যাবে না। আমি এখন রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সহযাত্রীদের যাতে অসুবিধা না হয়। অসুবিধে করে তো শ্যুট করা উচিত না কারোর অসুবিধার কারণ হওয়াটা আমার কাম্য নয়। তাই এটাও একটা মজার ঘটনা যে রেল সফরে বা রেল জার্নিতে কত রকম অভিজ্ঞতা যে হয়, তার এটা একটা ছোট্ট উদাহরণ এবং একটা মজারই উদাহরণ। গুড মর্নিং। অভিষেক ঘুম ভাঙালো। গুড মর্নিং। আলু আবারই ক্রস করছি, এসে গেছি 7টা 5 বাজে, 8:45 ঢোকার কথা এনজিপি। তো
আমি আর মনিকা ঘুমোচ্ছিলাম এদিকে, আর উপরে অভিষেক ছিল, ওই ঘুম ভাঙালো, আর আমি রাত 3-4 নাগাদ ঘুমিয়েছি। কেন তার কারণ জানেন? যারা দেখছেন তারা বুঝে গিয়েছেন। ট্রেনে অ্যাকচুয়ালি ঘুম আসে না, ট্রেনে একটু আনকমফোর্টেবল ফিল করি, ঘুম আসতে চায় না। তার মধ্যে তো পানিপথের যুদ্ধ চলছিল সারা রাত ধরে। তো পানিপথের যুদ্ধ যে আওয়াজ, যা গর্জন, তা একটি সামান্য ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না। যাই হোক, উত্তরবঙ্গর ফিল পেতে শুরু করেছি, অলরেডি ঢুকে গেছে, দেখাচ্ছি আপনাদের সেই ছবি। এই আমার মুখে পড়েছে উত্তরবঙ্গের সকালের গরম রোদ, তবে আকাশ মেঘাচ্ছন্ন, ফগ দেখা যাচ্ছে, মেঘ, আর চা বাগানের ফিল পেতে শুরু করেছি উত্তরবঙ্গের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে। এটার একটা আলাদা না মজা আছে, জানেন তো। মানে আমি বরাবর দক্ষিণবঙ্গ থেকে যখন উত্তরবঙ্গে পা দিই, তখন একটা অদ্ভুত ফিলিংস কাজ করে মনের। আপনাদেরও নিশ্চয়ই হয়। এনজিপি ঢুকে গেছি, পুরো ট্রেনই প্রায় ফাঁকা হয়ে গেছে। আমি একটু দেরিতে নামি, কারণ আমি অত তাড়াহুড়ো করি না, ধীরে ধীরে লাগেজ টাগেজ গুছিয়ে তারপর নামি। চলুন এবার নামা যাক ট্রেন থেকে। দার্জিলিংয়ের পুজোর ভিড় লেগে গিয়েছে অলরেডি, দেখুন পুরো ব্রিজ জ্যাম, প্রচুর লোক যাচ্ছে। মানে ন্যাচারালি নর্থ বেঙ্গল এনজিপি তার হাফ তো হয় দার্জিলিং বা ওই সাইডে যাচ্ছে, বা কেউ সিকিম যাচ্ছে, কিন্তু প্রচুর ভিড়, মানে পুজোর ভিড় অলরেডি লেগে গিয়েছে, লোক বেরিয়ে পড়েছে। ট্রেন নামিয়ে দিয়ে চলে গেল, এনজিপি স্টেশনে রয়েছি, বাইরে যাব। তবে এখনই দেখছি উত্তরবঙ্গে প্রচুর লোক ঝাঁপিয়ে পড়েছে, পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে, তো লোক বেড়াতে শুরু করে দিয়েছে, বেরোতে শুরু করে দিয়েছে। যাই বাইরে যাই। বাবা এনজিপি তো নেমেছি ঠিকই, কিন্তু বহুত গরম, জানেন তো, মারাত্মক গরম। এখানেও এত সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, এমন কি বলবো। চলুন বেরিয়ে এসছি, গাড়ি বলা আছে, গাড়ি আসুক তারপর কথা হচ্ছে। এখানেও ভীষণ হিউমিডিটি। আপনারা যারা এনজিপি নিয়মিত আসেন তারা জানেন যে এই গোটা স্টেশন চত্বরটা পুনর্নির্মাণ করা হচ্ছে, ফলে ভেঙে চুরে সমস্ত এখন রিকনস্ট্রাকশন চলছে, তো রেনোভেশনের কাজ পরে আর শুরু হবে, কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে পরে চারদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, বলে এই জায়গাটা এখন অন্যরকম হয়ে গেছে। আর স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ডগুলো একটু এগিয়ে গিয়েছে, ফলে পুরো পরিবেশটাই একটু পাল্টে গিয়েছে, একটু অসুবিধা হবে। দেখা যাক, আগামী দিনের কথা ভেবে এই কষ্টটুকু না হয় সহ্য করে নেওয়া গেল। স্টেশন থেকে ওই অবধি একটা এরকম চ্যানেল করে দিয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, কারণ দুদিকে কাজ হচ্ছে তো, ধুলো ময়লা, যাতে যাত্রীদের কোনো অসুবিধা বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে এই ব্যবস্থা করা। এই যে সে ভাতের হোটেলগুলো ছিল না, খাবার দাবার জায়গাগুলো, সেই জায়গাগুলো এইরকমই আছে, তবে ওই চ্যানেলটা বানিয়ে দিয়েছে, চ্যানেলটা দিয়ে সোজা এসে একদম এই খাওয়ার জায়গাগুলোই উঠবেন আর কি। এই আপাতত আমূল ভোল বদলে গিয়েছে এনজেপি স্টেশনের, এই কাজকর্ম হচ্ছে। এটা মানে নর্থ ইস্টের হাব স্টেশন হবে, হাব বলা হবে এটাকে, ফলে এনজেপির গুরুত্ব অনেকটা বেড়ে গিয়েছে।
সেই কারণেই পুরো এনজেপি স্টেশনটাকেই নতুন করে সাজানো হচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ডটা বা জিপ স্ট্যান্ডটা অনেকটা দূরে করেছে। যারা এসেছেন তারা তো জানেন, যারা আসেননি তাদের জন্য বলিনি, কিছুটা হেঁটে এসে এই জায়গাটা সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড বা জিপ স্ট্যান্ড করেছে আর কি। এইখানটা ওই যাত্রী প্রতীক্ষালয়, বসার জায়গা করে রেখেছে। আর এইখানটা এই যে পুরো সব সার দিয়ে ট্যাক্সি বা ক্যাব গাড়ি দাঁড়িয়ে আছে। শেয়ারেও যেতে পারেন, বুক করেও যেতে পারেন। আর যারা জংশন হয়ে যাবেন দার্জিলিং বা কালিম্পং বা গ্যাংটক, তারা জংশনে চলে যাবেন এখান থেকে বিক্রম নিয়ে বা অটো নিয়ে। ওই যে অটোগুলো ছাড়ছে ওখান থেকে। পার্কিংটা অনেকটা এরিয়া, তো ফলে গাড়িটা খুঁজে পেতে একটু অসুবিধা হলো। পার্কিং করা হয়েছে, এই আমাদের গাড়ি। ফলে এবার সমতলকে বিদায় জানিয়ে উপরে ওঠার পালা। চলো বাবা। তাহলে অ্যাট লাস্ট সমতলকে বিদায় জানিয়ে এবার পাহাড়ের পথে ওঠা, অর্থাৎ পাকদণ্ডী বেয়ে উপরে উঠবো। এবং অভিষেকের সঙ্গে কাল রাতে আর কথা বলানো হয়নি, কারণ এত রাত হয়ে গেছিল, লোকের অসুবিধা হয়তো অত রাত্রে শুট করলে। তবে এখানেও গরম খুব। এবার একটু ঠান্ডার খোঁজ মিলবে আশা করছি। একটু হিমেল বাতাসের ছোঁয়া পাওয়ার লোভ তো এড়াতে পারি না আমরা সমতলের যারা মানুষ। সেই হিমেল বাতাসের পরশ পেতেই আর মেঘেদের ছোঁয়া পেতেই আপাতত আমরা পাহাড়ি পাকদণ্ডী পথ বেয়ে উপরে উঠে যাব। এবং যাবো তো জানেন কোথায়, পাহাড়ের রানী দার্জিলিং। তো চলুন যাওয়া যাক। জার্নির টুকরো টুকরো ছবিগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেতে যেতেও সেই একই গল্প বলবো। রোহিণী পেরিয়ে অনেকটা চলে এসেছি, 9:55 বাজে। দেখি তো একটু খিদে পাচ্ছে, ফলে সকালে ব্রেকফাস্ট তো হয়নি, নেবে ওই চা খেয়েছিলাম, চা বিস্কিট। এখন একটু সামান্য নাস্তা করে নিই, তারপর আবার রওনা দেব। এই জার্নির এইটুকুই গল্প, এই টুকরো টুকরো ছবিগুলোই তুলে ধরছি। অভিষ্কার বলে যে হোটেলটায় ঢুকেছি, হোটেলটার পরিবেশটা খুব ভালো, কোজি রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটাও ভালো, বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর আমাদের চলে এসছে গরম গরম পুরি, মানে লুচি, ছোলার ডাল আর একটা সবজি, আচার। এই হচ্ছে আপাতত নাস্তা অর্থাৎ ব্রেকফাস্ট। তবে এই অ্যাম্বিয়েন্সে বসে খেতে কিন্তু ভালো লাগে।
এই পাহাড়ি পাকদণ্ডি পাওয়া রাস্তা, মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে আসছে, আর হাতে এক কাপ গরম কফি। আমরা যারা শহুরে জীবনে অভ্যস্ত, শহরের হাস্কি বাস্কি লাইফ থেকে কটা দিনের জন্য মুক্তি চাই, তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে এরকম পাহাড়ের পাকদণ্ডি পাওয়া রাস্তায়, আর এই চারদিক সবুজ, বর্ষা তো এখনও যায়নি, সবুজে মাখামাখি হয়ে আছে পাহাড়, আর এই যে ঝর্ণার জল আসছে তার শব্দ শুনতে পাচ্ছি, আমি জানি না হয়তো অ্যাম্বিয়েন্সে আপনারাও পাবেন তার আওয়াজ, আর হাতে গরম চা, তখন বোধহয় বলতে ইচ্ছে হয় যে হ্যাঁ, ঈশ্বর যে মানুষ রূপে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, এই জীবন বোধহয় সার্থক। এটাই বোধহয় বেঁচে থাকা, আর বেঁচে থাকার স্বাদই আমি প্রতি মুহূর্তে আস্বাদন করে চলেছি। সকালের প্রাতরাশ কমপ্লিট, এবার আবার রওনা দিলাম, আবার পাহাড়ের পাকদণ্ডি রাস্তা বেয়ে উপরের দিকে উঠে যাব ক্রমশ, প্রায় 6000 ফিট উচ্চতায় পাহাড়ের রানী দার্জিলিংয়ের কোলে। চলুন যাওয়া যাক। আড্ডা মারতে মারতে কার্শিয়াং চলে এলাম, একটু জ্যাম লেগেছে, কার্শিয়াংয়ে ঢোকার মুখটা একটু জ্যাম থাকে আপনারা জানেন, ফলে কার্শিয়াং তো এসে গেলাম। আর দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার। ঘুম এসে গেছি, ঘুম এসে যাওয়া মানেই দার্জিলিং এর হাতছানি, দার্জিলিং এ প্রায় পৌঁছে গেছি। চলে এসেছি ঘুমে দাঁড়িয়েছি, ঘুমে একটু নামলাম, নস্টালজিয়া, হয়তো একটু নস্টালজিক হয়ে উঠি, এই ঘুমের রাস্তা দিয়ে হাঁটি, এসে গেছি দার্জিলিং, আর একটু পরেই পৌঁছে যাব। তবে সেসব গল্প হবে ধীরে ধীরে। দুপুর 12:30টার মধ্যেই পৌঁছে গিয়েছি আমাদের আস্তানায়, যেখানে আমি উঠব, যেখানে আমি উঠেছি। এই পর্বটা এতটা জার্নি করে এসেছি তো, ফলে ক্লান্তি লাগছে ন্যাচারালি, ট্রেনের সফর, তারপর গাড়ির সফর, তারপর যান জট ধুলো বালি, ফলে একটু তো ক্লান্তি লাগেই। আর এই পর্বটায় জার্নির ছবি টবি তুলে ধরলাম আপনাদের সামনে। এখানে আসা, কলকাতা থেকে এই অবধি আসা, আমি দার্জিলিং থেকে ঠিক আর 1 কিলোমিটার দূরে আছি। এই পর্বটায় এই জার্নির চিত্রটাই থাক, এর পরের পর্বে আবার আমি ফিরে আসব নতুন ছবি নিয়ে এবং নতুন তথ্য দিয়ে দেবো আপনাদেরকে, অর্থাৎ আমি কেন এসেছি, কোথায় উঠেছি, সেখানে থাকা খাওয়ার খরচ কি, জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায়, রুমগুলো কেমন, সেই যাবতীয় চিত্র আমি তুলে ধরবো পরের পর্বে। আজকে এখানে থামাটাই বোধহয় বেটার, কারণ অনেকটা জার্নি করে এসেছি তো, ব্যাটারি চার্জও শেষ, ফলে আমাকে একটু সময় দিন, আবার পরের পর্বে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে। এবার পুজোয় জমজমাট দার্জিলিং সিরিজের নতুন পর্ব নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, টাটা।